সেদিন পাঁচকড়ির দোকানে গিয়ে দেখি সান্ধ্যকালীন ভৌতিক আড্ডাটা বেশ জমে উঠেছে। পাঁচকড়ি মনের আনন্দে তার হাতের তৈরি স্পেশাল রং চা সবার মধ্যে পরিবেশন করে বেড়াচ্ছে। আমায় দেখে চঞ্চলবাবু উদ্গ্রীব হয়ে বললেন, আরে অমল, তোমার কথাই তো হচ্ছিল। তুমি নাকি ন্যাপলাকে বলেছো আজকে কোনো গল্প শোনাবে। গল্প নয় চঞ্চলদা, এই কাহিনী আমার নিজের সাথেই ঘটেছিল। তাই নাকি? আচ্ছা বেশ, তুমি বলো দেখি বাপু। পাঁচকড়ি, অমলকে এক কাপ চা দে। পাঁচকড়ি আমার হাতে এক ভাঁড় চা দিয়ে গেল। আমি চায়ের ভাঁড়ে একটা ছোট্ট চুমুক দিয়ে বলতে শুরু করলাম, একটি কুমারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল। এই ধরনের ঘটনা কলকাতা শহরে তখন প্রথম। নানা জনে নানা কথা বলেছিল। কেউ বলেছিল হতাশ প্রেমের ব্যাপার, কেউ বলেছিল বাপ পণের টাকা জোগাতে অক্ষম, তাই নিজেকে নিঃশেষ করে মেয়েটি বাপকে বাঁচিয়ে দিল। আবার দু একজন রসিক লোক মেয়েটিকে গর্ভিণী, পেটের লজ্জা লুকোতে এমন কাজ করেছে এও বলেছে। আসল ব্যাপারটা আমার জানা। মেয়েটির নাম বেলা, ছাপোষা বাপের তৃতীয় সন্তান। ভদ্রলোকের 4টি মেয়ে। বহু কষ্টে ধার ধর করে প্রথম দুটিকে পার করেছিলেন, কিন্তু 3 নম্বরে এসে মোক্ষম ঠকে গেছেন। কারণ মেয়েটি কালো। সাধারণত এদেশে কালো মেয়েকে উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার একটা রেওয়াজ আছে, কিন্তু এ মেয়ে সত্যি সত্যি কালো। তবে কালো হলেও অপূর্ব লাবণ্যময়ী, মুখশ্রী তুলনাহীন। আমি বেলার প্রতিবেশী, সে আমাকে কাকা বলেই ডাকে। পথে ঘাটে দেখা হলে বেলার বাবা আমায় 2 হাত জাপটে ধরে অনুরোধ করে বেলার জন্য যেন একটি পাত্রের সন্ধান করি। আমি অবশ্য তাকে নিরাশ করি না। হঠাৎ একদিন একটা সুযোগ জুটে গেল। অরবিন্দ আমার বন্ধুর ভাই, তার সেজদা আমার কলেজের সতীর্থ। শুনলাম অরবিন্দর বিয়ের চেষ্টা হচ্ছে। যোগাযোগ করলাম। অরবিন্দর রং কালো, কাজেই ভাবলাম কালো মেয়েতে হয়তো তার আপত্তি হবে না। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি, মাইনে ছাড়াও বাড়তি রোজগার আছে। অরবিন্দর সাথে একটি বন্ধু এলো, আর আমি তো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি হিসেবে সঙ্গে রইলাম। লক্ষ্য করলাম বেলা এসে সামনে বসার সঙ্গে সঙ্গে অরবিন্দর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। তারপর অরবিন্দ স্পষ্ট বলেই ফেলল বেলার বাপের দিকে মুখ ফিরিয়ে, আমি ভেবেছিলাম আপনার মেয়ের রং সামান্য ময়লা, কিন্তু এ যে দেখছি একেবারে বার্নিশ করা। আমাকে মাফ করবেন। মেয়ের বাপকে অনেক অপমানই সহ্য করতে হয়, তাই বেলার বাপ এসব গায়ে মাখলেন না। বললেন, আপনারা সবাই যদি এ কথা বলবেন, তাহলে এই দেশের কালো মেয়েরা যাবে কোথায় বলুন? যাদের রং একটু কালো তারা কালো মেয়ে নেবেন না, যারা ফর্সা তাদেরও ওই একই কথা। তাহলে কি কালো মেয়েদের হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেব? অরবিন্দ কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সামনে রাখা খাবারের থালা স্পর্শ না করে বন্ধুকে নিয়ে হন হন করে বেরিয়ে গেল। বেলা সেই যে এসে মাথা হেট করে বসেছিল, তার দিকে যখন চোখ ফেরালাম, দেখলাম মাথাটা প্রায় মেঝের সঙ্গে ঠেকে যাচ্ছে। সমস্ত শরীর ক্রুদ্ধ আবেগে কেঁপে কেঁপে উঠছে। বলবার কিছু ছিল না। কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে এলাম। ঘুম ভাঙল মাঝরাতে নারী কণ্ঠের আত্মচিৎকারে। তাড়াতাড়ি উঠে পড়ল। নিশীথে শব্দ ঠিক কোন দিক থেকে আসছে বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে বুঝলাম আওয়াজটা বেলাদের বাড়ি থেকেই আসছে। ছুটে চলে গেলুম। তখন কিছু করবার ছিল না। রান্নাঘরে শিকল তুলে দিয়ে বেলা নিজের শরীরে বোতল বোতল কেরোসিন ঢেলে দিয়ে দেশলাই জ্বেলেছে।
দরজা ভেঙে যখন রান্নাঘরে ঢোকা হলো তখন বেলার কালো রং আর নেই, পুড়ে সর্বাঙ্গ লাল হয়ে গেছে। বেলার মা আর বাবা আছড়ে পড়লেন মেয়ের দেহের কাছে। বাপ চেঁচিয়ে উঠলেন, এবার মাকে সাজিয়ে দেখবার চেষ্টা করো, আর কেউ কালো বলবে না ওকে। কুরুপা, সেই অভিমানে মা আমার চলে গেল। যেমন হয়। এই নিয়ে পাড়ায় বেশ কিছুদিন জটলা চলল। নানা রকম মন্তব্য খবরের কাগজে ফলাও করে লিখল। পণ প্রথার বিষময় ফল সম্বন্ধে পাতা জুড়ে সম্পাদকীয়। তারপর এক সময় সব ঠান্ডা হয়ে গেল। মাস 6 মধ্যে অরবিন্দ বিয়ে করল। নিমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু যেতে মন সরেনি। কেবল বেলার মুখটা মনে পড়ছিল। বেলার বাপ এখানকার বাসা উঠিয়ে চলে গেলেন। কোথায় গেলেন খবর রাখিনি। বিয়েতে যায়নি, কিন্তু অরবিন্দর বউ দেখা অদৃষ্টে ছিল। একদিন একটা কাজে ব্যান্ডেল যাব বলে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। হঠাৎ একেবারে সামনে অরবিন্দ। আমাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে অজয়দা, আপনি? বললাম, একটা কাজে ব্যান্ডেল যাব। ব্যান্ডেল? আবার বিয়ের সম্বন্ধ নাকি? কথাটার মধ্যে ব্যঙ্গের হুল ছিল, তাই উত্তর দিলাম না। বললাম, তুমি কোথায়? আমি দিন 15 ছুটি নিয়ে সস্ত্রীক পুরী চলেছি। আপনি তো আমার বিয়েতে রাগ করে গেলেনই। রাগ করে? রাগ করে কেন? তাছাড়া আর কি, আপনার পাড়ার মেয়েকে বিয়ে করিনি বলে। আপনি তো জয়াকে দেখেননি। দাঁড়ান, আলাপ করিয়ে দিই। অরবিন্দ চলে গেল। লক্ষ্য করলাম টিকিট ঘরের সামনে একটি তরুণী, তার পায়ের কাছে বিছানা, সুটকেস, ছোটখাটো মুঠঘাট। অরবিন্দ তার কাছে গিয়ে থামল, আমাকে দেখিয়ে কি বলল, তারপর একটা কুলিকে মালপত্র দেখতে বলে দুজনে এগিয়ে এলো। একেবারে কাছে আসতে অরবিন্দ বলল, জয়া, ইনি অজয়দা, শেষদার বন্ধু। জয়া হেট হয়ে পা ছুঁয়ে প্রণাম করল। ভালো করে দেখলাম, মঙ্গোলিয়ান ধাঁচের, পুরু ঠোঁট, দুটি চোখও খুব আয়ত নয়, গাল বেশ ফোলা ফোলা, গড়ন স্থূলতার দিকে। স্বভাবতই বেলার কথা মনে পড়ে গেল। তার রং কালো ছিল ঠিকই, কিন্তু মুখ চোখ অনেক সুন্দর। অরবিন্দ আমার কাছে ঘেঁষে দাঁড়িয়ে বলল, জয়ার বাবার বড় বাজারে লোহার কারবার, দুটি মাত্র মেয়ে, এটি বড়। বুঝলাম অরবিন্দ রূপ নয়, রূপ ওই খুঁজেছে। আমার ট্রেন এসে গিয়েছিল, তাই বললাম, চলি অরবিন্দ, পরে দেখা হবে। এই বৌমাকে নিয়ে একদিন যেও আমাদের বাড়ি। জয়া এবার 2 হাত তুলে নমস্কার করল। তারপর আমরা ভিড়ে হারিয়ে গেলাম। দিন 3 পর কি এক ছুটির দিন, বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা খবর। মাঝরাতে প্রথম শ্রেণীর কামরায় একটি যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সংবাদে প্রকাশ, এই কামরায় নববিবাহিত দম্পতি ভ্রমণ করিতেছিল। স্ত্রী চেন টানিলে মধ্যপথে ট্রেন থামিয়া যায়। গার্ড দেখিতে পায় কামরার মেঝের উপর ভদ্রলোক অচৈতন্য অবস্থায় পড়িয়া আছেন। তাহার দুটি চোখ বিস্ফারিত, কণ্ঠনালীতে 10 আঙুলের ছাপ। মনে হয় তাহাকে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। আশ্চর্যের বিষয়, ভদ্রলোকের ঘড়ি, আংটি, মানি ব্যাগ কিছুই অপহত হয় নাই। স্ত্রীর দেহে অনেক টাকা মূল্যের অলঙ্কারও কেহ স্পর্শ করে নাই। নিহত ভদ্রলোকের নাম অরবিন্দ চৌধুরী। খবরের কাগজটা সামনে রেখে চুপচাপ বসে রইলাম। জয়ার মুখটা স্মৃতিপটে ভেসে ওঠে। একটু পরে গৃহিণী বাজার যাবার তাগাদা দিতে এসে থেমে গেল। কি হলো, ওভাবে বসে আছো? শরীর খারাপ নাকি? কোনো উত্তর না দিয়ে কাগজটা তার দিকে ঠেলে দিলাম। বললাম, এই জায়গাটা পড়ো। বাবা, দেশে কি অরাজকতা হলো? ট্রেনের কামরায় ডাকাতি? ডাকাতি আর কোথায়, কোনো কিছু তো চুরি যায়নি। সে হয়তো সময় পায়নি, বউটা চেঁচামেচি করে ওঠাতে নেমে গেছে। কিংবা এমনও হতে পারে
ট্রেন সম্ভবত স্টেশনের কাছে এসে পড়েছিল। সবই হয়তো সম্ভব, এত দূর থেকে কিছুই বলা যায় না। আহা, বউটার কথা ভাবছি। এই সেদিন বিয়ে হয়েছিল। উঠে পড়লাম। আলনা থেকে জামাটা টেনে নিয়ে গায়ে দিতে দিতে বললাম, আজ চাকরকে বাজারে পাঠাও, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? একবার অরবিন্দর বাড়ি যাব, যাওয়াটা দরকার। খবরটা যখন জানতে পারলাম, সবাই নিশ্চয়ই শোকে মুচড়ে পড়েছে। আমি যে প্রান্তে থাকি অরবিন্দর বাড়ি তার অপর প্রান্ত। বাসে প্রায় ঘন্টাখানেক। বাসে যেতে যেতে জীবনের অসারতার কথা ভাবতে লাগলাম। কত ক্ষণস্থায়ী পরমায়ু আমাদের, পরের মুহূর্তে কি হবে কিছু বলা যায় না। পুরনো ধরনের বাড়ি, অরবিন্দ ঠাকুরদার আমলের। এর মধ্যে খুব যে সংস্কার হয়েছে এমন মনে হয় না। বাড়ির সামনে দাঁড়ালেই মনে হয় বাড়িটা ঘিরে শোকের বলয়, কেমন থমথমে ভাব। আস্তে আস্তে কড়া নাড়লাম, কাজ হলো না। জোরে শব্দ করতে সংকোচ হলো, কিন্তু উপায় নেই। জোরে কড়া নাড়লাম। একজন ভৃত্য এসে দরজা খুলতে জিজ্ঞাসা করলাম, সুরজিৎ আছে? সুরজিৎ অরবিন্দের সেজ ভাই। আমরা আমরা একদা সহপাঠী। আসেন, বসুন। বাইরের ঘরে চেয়ারে বসলাম। কিছুক্ষণ পরে সুরজিৎ ঘরে ঢুকল। কোঁচার খুঁট গায়ে জড়ানো, বিষণ্ণ নিষ্প্রভ চেহারা। বললাম, আজ সকালে কাগজে দেখে সব জানতে পারলাম। সুরজিৎ আমার পাশের চেয়ারে বসল। আস্তে আস্তে বলল, আশ্চর্য কাণ্ড, টাকা পয়সা কিছুই নেই, শুধু প্রাণটার উপরেই যেন লোভ ছিল। পুলিশও কিছু কিনারা করতে পারছে। জিজ্ঞেস করলাম, অরবিন্দের স্ত্রী জয়া কি বলে? সে পুলিশের কাছে লোকটার বর্ণনা দিতে পারছে না। কিছুক্ষণ সুরজিৎ কোনো কথা বলল না, চুপ করে রইল। আশ্চর্য কি, জানিস তো আমাদের বাড়ির ব্যাপার, যত সেকেলে ধারণ, পুরনো মত। বুড়ো বুড়িরা সবাই বলছে জয়া নাকি খুব অপয়া। তা না হলে বিয়ের সঙ্গে সঙ্গে স্বামী যায়? জয়া খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিন রাত কান্নাকাটি করেছে। কত করে বললাম বাপের বাড়ি ঘুরে এসো, বাপ নিতে এলো, তবু গেল না। হাওড়া স্টেশনে দেখা জয়ার চেহারাটা মনে পড়ল। হঠাৎ সুরজিৎ জিজ্ঞাসা করল, তোর সঙ্গে জয়া দেখা হয়েছে? জয়া তোর কথা আমার কাছে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, হাওড়া স্টেশনে পুরী যাবার সময় একবার দেখা হয়েছিল, কিন্তু জয়া আমার কথা জিজ্ঞাসা করছিল। বলেছিল তোকে একবার খবর দিতে। আমাকে? আমি রীতিমতো বিস্মিত হলাম। আমাকে কেন? কি জানি, এসেছিস যখন একবার দেখা করে আয় না। দেখা করব? একটু দ্বিধা বোধ করলাম। হারু, এই হারু, এই হারু। ছোকরা চাকর এসে দাঁড়ালো। সুরজিৎ বলল, এই বাবুকে ছোট বৌদিমণির ঘরে নিয়ে যেত। হাড়ুর পিছন পেছন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। কোণের দরজার সামনে মেরুন রঙের ভারী পর্দা, দরজা ভেজানো। খুব আস্তে দরজায় ঠুক ঠুক করলাম। অনেক পরে ভেতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো, কে? নাম বললাম। দরজা খুলে গেল। ও, আপনি? হাসুন দাদা, ভেতরে আসুন, হাসুন। পরনে কালো পাড় শাড়ি, অবিন্যস্ত চুল, হাতে একটি করে চুড়ি। এত দ্রুত যে একটা মানুষের চেহারা এত বদলে যেতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। মাঝখানে গোল টেবিল, তার উপর অরবিন্দর একটা ফটো। জয়া খাটের একপাশে বসল। আমি চেয়ারে বসে প্রশ্ন করলাম, তুমি নাকি আমায় খুঁজছিলে? হ্যাঁ দাদা। কেন? আচ্ছা, ওর কি একবার বেলা নামের কোনো মেয়ের সাথে বিয়ের ঠিক হয়েছিল? সে তো অবিবাহিত ছেলে আর কুমারী মেয়ে থাকলে কত হয়। আচ্ছা, মেয়েটা কি দেখতে কালো ছিল? হ্যাঁ। আগুনে পুড়ে মারা গেছিল মেয়েটা? কে বলল?
অরবিন্দ? আমি কাগজে পড়েছিলাম, ওনাকে জিজ্ঞেসও করেছিলাম, তবে উনি বলেছিলেন এ নাকি সে মেয়ে নয়, অন্য কোনো মেয়ে। কেন এই কথা বলছো কেন? কিন্তু কিন্তু আমি জানি এই সেই মেয়ে। এ বাড়িতে আমি সকলকে বলেছি জানেন, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ না, কেউ না। আপনাকে বলছি, শুনুন দাদা, তখন রাত 11টা হবে, আপনার ভাই ঘুমোচ্ছে, আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছি। দেখি সামনের বেঞ্চটাতে ঘোমটা মাথায় দিয়ে একটা বউ বসে আছে। আচ্ছা, জানলা দরজা সবই তো বন্ধ, তাহলে ও ও কি করে এলো? এটা কি করে সম্ভব? কে কে তুমি? এই কামরায় এলি কি করে? আমি চিৎকার করে উঠতেই আপনার ভাইয়ের ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো চোখে জিজ্ঞেস করেছিল, কি হলো? আমি বললাম, ওই দেখো, ওই যে ওইখানে বেঞ্চের উপর একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আপনার ভাইয়ের সামনে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে বউটা ঘোমটা ফেলে দিল। মুখটা দেখলে মনে হয় ঘুরে পোড়া, মাংস পুড়ে একদম আঙুরের গোছার মতো হয়ে গেছে, চোখ দুটো জল করছে, আর শরীরের মধ্যে থেকে দুটো কঙ্কালের হাত বেরিয়ে এসে আপনার পায়ের গলাটা চেপে ধরল। তারপর হাসি, কি বিকট সেই হাসি! ঘরের জানলা দরজা সবগুলো যেন থরথর করে কাঁপছে। আমি জ্ঞান হারিয়ে পড়ে রইলাম। যখন জ্ঞান ফেরে দেখলাম আপনার ভাই মেঝেতে পড়ে, বউটা কোথাও নেই। আমি চেন টেনে ট্রেন থামালাম। তারপর ঘটনাটা গার্ডের কাছে, পুলিশের কাছে, বাড়ির লোকের কাছে সবাইকে বলেছি জানেন, কিন্তু সকলে ভাবছে যে আমি এই ঘটনার জেরে বদ্ধ উন্মাদ হয়ে গেছি। আমি উল্টো পাল্টা কথা বলছি, কেউ আমার কথা বিশ্বাস করেনি জানেন দাদা। আপনি তো বেলার পাশের বাড়িতে থাকতেন, আপনার সব জানা, সব কিছু। বলুন না দাদা, বেলা ছাড়া আমার এ সর্বনাশ আর কে করতে পারে? বলুন না দাদা। কি বলবো, বলবার মতো কোনো উত্তর সেদিন খুঁজে পাইনি, আজও পাই না। আমার কাহিনী শেষ হয়ে গেল, কিন্তু শ্রোতাদের মুখে কোনো কথা সরল না। ন্যাপলাকে লক্ষ্য করছিলাম, অনেকক্ষণ ধরে ইতস্তত করছিল। এবার থাকতে না পেরে অবশেষে বলল, আচ্ছা অমলদা, তুমি তো একসময় কি একটা সেলসের চাকরি করতে, ট্রেনে করে এদিক ওদিক অনেক জায়গায় ঘুরেছো, তোমার ভয় করেনি ওই ঘটনা হওয়ার পর আর? সেই ভয়তে কি আর কাজ বাজ বন্ধ করে থাকা যায় রে? তুমিও ট্রেনে দেখেছিলে নাকি কাউকে? না, ঠিক ট্রেনের মধ্যে নয়, তবে ট্রেনের সাথে সম্পর্কিত আরেকটি ঘটনা আমার সাথে ঘটেছে। সেই ঘটনা হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না। অমলদা, বলো না সেই ঘটনাটাও। বেশ, তবে বলি।
ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি। বোধহয় ভোলা যায় না বলেই আরো বারবার প্রশ্ন জাগে নিজের মনে। সেদিন আমি ঠিক দেখেছিলাম তো, না একটু ভুল হলো? সে দিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো, এই প্রশ্ন আমায় এখনো উৎপাত করে খায়। স্টেশনটার নাম ছিল সাতবহিনী। জীবনে কখনো এর নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধা নেই। সেলসের লাইনে কাজ করি, নাম না জানা জায়গায় চড়ে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রের কাজ হলো মশা মাছি পোকা মাকড় তাড়ানো। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো, ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড ধরিয়ে দেয় যে মশা মাছি পোকা মাকড় সেই শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝিও না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেটুকুই আমাদের কোম্পানির একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছিলাম। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো, বারডিহি আর ডেহরি অন সোন, এই বেলটা আমি 2 সপ্তাহ কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাকটিভ, তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গোমো জাংশনে, সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, কি জানে কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহরি অনসোন প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডালটনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে এলো। মাঠঘাটে গমের ক্ষেত যা কিছু দেখছিলাম সব মুছে গেল। গারওয়া রোড জংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎই কোমরে আটা পেজারটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ ছেড়ে তারপর যেন আমি ডোহরি অনসোন রওনা হই। ইলেকট্রনিক্স ক্রমেই যে বিরক্তিকর হয়ে উঠেছে, পেজারা এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধ্যেয় প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমিয়ে নেব তারও উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভনও উঁকি দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রয়ের কমিশন নিতান্ত ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সেই হদিশটা পাওয়া গেল পেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে 3 ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবহিনীতে। 7 বোনের কোনো কাহিনী থেকে এই স্টেশনের নাম রাখা হয়েছে কিনা তা জানি না, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দায়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের তৈরি যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে IS বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল।
আমি একা দাঁড়িয়ে রইলাম কাকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে ধরল। ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই, তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিম টিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল, দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে। আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় আধার, তার ফাঁক ফোকরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি। আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের ওপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল, বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ের জোড়গুলো প্রায় অকেচো হওয়ার জোগাড়। গায়ে জোর নেই, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বরাবর তিনজিং আর হিলারির কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কবন্ধের মতো। তবে মাথার কাছটায় সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতরে দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? কাহা যাওগে মহারাজ? জড়ানো ভারী গলায় কবন্দ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকেও বোঝালাম যে আমি বারডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15 আগে কোনো ট্রেন নেই, কারণ ডেহরি অনসন বারডিহি প্যাসেঞ্জার এই সময়ে সাতবহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, কোই বাত নহি, রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। আমার কবন্দ চেহারা শুভাকাঙ্ক্ষী তখন জড়ানো গলায় দেশওয়ালি গান গাইছে। मेरे दिल ने साथ दिया मुझको, जब से मेरे हाथ दिया कैसे। বেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনি বিচিত্র ঘরের তিনজন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভেতরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। আজও মনে পড়ে ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু পোড় খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটা চট করে সামলে নিলাম। তারপর ঘরে হাজির তিনজন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝুলানো হয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকটায় থাকায় ঘরের মেঝেতে তার দেওয়ালে ফ্যানটার বিচিত্র ছায়া পড়ছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের উপরে গিয়ে দেওয়াল পর্যন্ত পড়েছে। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘরের বাঁ দিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকি, কাঠের টেবিল, আর একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার। তার পাশেই একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানোর টরেটক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এক পাশে আরো দুটো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপ্পি মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিন পিন করে শব্দ হচ্ছে। ঘরের 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। ওদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে, आइए सब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে। দিনে না হোক অন্তত রাতের বেলায় করছেই, নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে এই কথা ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি ভূতের ওপরে আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখে মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনের পোশাক আশাক একেবারে 3 রকম। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3 জনের শিক্ষা দীক্ষা, রুচি, সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3 জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়, তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের ওপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশে বরাবর যথেষ্ট ফাঁকা হয়ে আছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দোমরানো কোঁচকানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপরে কাঁচা পাকা ছাঁটা গোপ। ভুরু জোড়া প্রায় গোফেরই আত্মীয়। মাথায় যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার। তারপর পকেটের রুমাল দিয়ে নাকটিকে বাগিয়ে ধরে কষে ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে সিগারেটে 2টো টান দিয়ে একটু সামলে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, बैठिए, ওই চেয়ারটায় বসুন। হাতুলে কম্বল ঝুলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বল আমার গায়ে দিতে ইচ্ছা করল, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না এই কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি 2 জন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে 2 জন। বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়ছে টেবিলে। একজনের চেহারা নিতান্তই কুলি কামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। 2 আঙুলে টিপে ধরা একটা বিড়িতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু 3য় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাঁড়িয়ে গোপ কামানো, বয়স 35 কি 36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো 2টি পাথরের আংটি,
আর কপালের বাঁ দিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার উপর এই অদ্ভুত ঘরে এই 3 জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা 4 জন মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে ধরালাম। সিগারেটের শোক টান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছর সেলসে চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটি ভাঙা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছু নেই। প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিলেনের কথা বললাম। ভাবলাম যাকে আমার যন্ত্রের গুণপনা জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, হ্যাঁ, আমিও একসময় এই লাইনেই ছিলাম। সোলার ল্যান্টার্ন মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটাংঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপরে বিশাল পাখাটা দুলে উঠল এপাশ ওপাশ। তার ব্লেডের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগল। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহু দূর থেকে ভেসে এলো, আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গে বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কি? কি আবার? জগমোহন, গোফের ফাঁকে হেসে মাস্টারজি বললেন, আমার পোর্টার। ভদ্রলোকের দেখি আশ্চর্য ক্ষমতা। না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্দ। আর এখন আমার ডান দিকে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আঁচ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বার করে বেশ জোরে নাক ছেড়ে বললেন, হলো রেহমান, গ্যাংম্যান। মানে একরকম গ্যাংম্যান ছিল। বছর 4 হলো চাকরি ছিঁড়ে নিয়েছে। কাছাকাছি ঝুপড়িতে থাকে। মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে চলে আসে। আর এই হলেন বিরাজ বাবু। এই বিরাজ বাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে লাগলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম। শুধু রামাইয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল ঘিরে মশার দল পিনপিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত করি দেখলুম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এর মধ্যেই ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো সেই সকালে। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন সে কথা শুনে। বললেন, এর মধ্যেই বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কি আর কেউ রয়েছেন? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন? একটা শীতের ঢেউ পা খেয়ে গেল আমায় ঘিরে।
শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সবকিছু ঠিকঠাক মনে হলেও তার চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কুই মাছের মতো তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং মাস্টারজি প্রায় একই সঙ্গে বলে উঠলেন, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করে ওই অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপরে আমার ঠিক উল্টো দিকে বসেছিলেন। পেজারের মেসেজ কোনো মতেই ওর দেখতে পাওয়ার কথা না, কিন্তু উনি গলা খাঁকিয়ে দিয়ে বললেন, ইলেকট্রনিকের যন্ত্রপাতি কখন যে কি হয়ে বসে কোনো বিশ্বাস নেই। তবে এই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার। তুলসী দাস বলে গেছেন, মায়া ছায়া একসে বিড়লা জানে কোই, ভক্তাকে পাছে লাগে সম্মুখ ভাগে সোয়ে। মানে মায়া আর ছায়া একই। শেষটা উনি বিড়বিড় করে কি যে বললেন কিছুই বুঝতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোটকা গন্ধটা আমার নাকে এসে ঝাঁপটা মারল। আমার গা গুলিয়ে উঠল, অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছে, ট্রেনের জন্য নয়। অবশ্যই মাস্টারজি ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করলেন। উফ, মশার চেয়ে বিরক্তিকর আর কিচ্ছু নেই। গায়ে কামড় না বসেও যদি আশেপাশে ওড়ে তাহলেও বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতো পেয়ে একবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্ততায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে ফেলতে পারেন। তাছাড়া কোম্পানির প্রচার তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজির টেবিলে রেখে যন্ত্রটার গুণমান সম্পর্কে সাতকাহন বক্তৃতা শুরু করলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই অ্যাকশন দেখতে পাবেন। এই ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটে ধোঁয়া ছেড়ে বার কয়েক নাক টানলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। সেটা আমার আইএস এর প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবুও আপনি যখন বলছেন তখন চালু করুন। শীতটিত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্ল্যাগ পয়েন্টের মেন স্কর্ডের প্ল্যাগটা গুঁজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসএস সুইচটা অন করে দিলাম। বিপর্যয় শুরু হলো সঙ্গে সঙ্গেই। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষও অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। 2 কানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, ये बंद कीजिए, ये बंद कीजिए, वो शैतान मशीन को बंद कीजिए। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। 2 কানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও। তার জড়ানো স্বরে চিৎকার করে কি সব বলছেন। রামাইয়া পাগল কুকুরের মতো দাপাদাপি করে ঘরময় দৌড়তে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে আমি চট করে আইএসএস সুইচটা অফ করে দিলাম।
যন্ত্রটায় তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিক মানুষের কোনো অসুবিধা হবে। তাছাড়া আমার তো কিছু হয়নি, তাহলে এই 3 জন মানুষ এরকম অদ্ভুত আচরণ করলো কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়লেন, মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ছাড়লেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে একরকম যেন ধুঁকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখা যন্ত্রটিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত হয়ে পড়লাম। কি বলবো, কি করব, কিছু বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বহু দূর থেকে কোনো ট্রেনের সাইরেন শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্তচিৎকারের মতো শোনালো। আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালে মাস্টারজির দিকে, চাপা গলায় বলল, ট্রেন আসছে, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে তখন কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি বিন্দুমাত্র কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ, মাথা ছিন্ন বিচ্ছিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা যথারীতি কাঁপতে লাগলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরো ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। তার চিৎকারটা অনেকটা ঘাড় মোটকে দেওয়া মুরগির মতো শোনাল, আর পাটকাঠি ভাঙার মতো মর্মর শব্দ হয়ে ওর পেটের ওপরে আড়াআড়ি তৈরি হয়ে গেল একটা বিভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল। প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থাতেই এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাপলা জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল। মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়েছিল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থাতেই মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বার করে নাক ঝাড়লেন। সিলিং পাখাটা এখন আরো জোরে দুলছে। ওটার ব্লেডের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের 4 জনের গায়ের ওপর। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে, মাস্টারজি চলুন, আর সময় নেই। বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটাও। সেখানে নানা জায়গায় রক্তের ছিটে আর প্রশান্ত ভঙ্গিতে 2 চোখ বোঝা। মাস্টারজির ঠোঁট নড়ে উঠল। ওরা 3 জন প্ল্যাটফর্মে ওপর দিয়ে তীরের মতো ছুটে গেল রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আত্মচিৎকার করে বাজল ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিন পিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। আর একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম।
পরদিন বারডিহির ট্রেনে যখন উঠলাম তখন পুরোপুরি সুস্থ হইনি। ওটা জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টার ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাওয়ার পর কোনো কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ওই ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। এইসব জগমোহনের গা সওয়া হয়ে গেছে, তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে। নমস্কার, আমি রাজপ্রতাপ বসু। আমাদের রাজদেবী প্রোডাকশন টিম কোনো রকমের পাইরেসিকে সাপোর্ট করে না। গল্পের লেখক প্লট তৈরির খাতিরে বিভিন্ন অলৌকিক পটভূমিকার আশ্রয় নিয়েছেন। বাস্তবের সাথে তার কোনো রকম মিল থাকলে তার সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পের সূত্রধর ও গল্পের কথক আমি রাজপ্রতাপ। অন্যান্য চরিত্রে সন্তু, কল্লোল ও প্রীতম। শব্দ সংযোজন ও আবহে সন্তু দাস। প্রচ্ছদ SD স্টুডিও। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, 5 কড়ির চায়ের আসরের দ্বিতীয় গল্প, নীরব গ্রামের আর্তনাদ। সেদিন 5 কড়ির চায়ের দোকানে আমার মুখে মজুমদার বাড়ি পিয়ানো শেখাতে যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে সবাই নীরব হয়ে গিয়েছিল। অবশেষে নীরবতা ভাঙল অশোকের কথায়। এ এক আশ্চর্য অবিশ্বাস্য ঘটনা বটে। এমনটি বোধ হয় কোনো বইয়ের কাহিনীতেও শোনা যায় না। তবে এমনই এক ঘটনা আমাদের মাস্তুত নদাদা ভুলটেদার জীবনে ঘটেছিল। এই ঘটনায় একজন হারিয়েছিলেন প্রাণ, আর ভুলটিদা, থাক তার কথায় পরে আসছি। ভুলটিদা আমাদের থেকে প্রায় 16-17 বছরের বড়। শুধু বয়সে বড় বলে নয়, চেহারাতেও বেশ বারিক্ষী ছিলেন তিনি। তাই আমরা ভাই বোনে ভুলটিদাকে বেশ সমীহ করেই চলতাম। বরাবরই ভুলটিদার লেখাপড়ায় কিন্তু তেমন ভালো ছিলেন, তবে পরীক্ষার দরজাগুলো টায়ে টুয়ে কোনো মতে পেরিয়ে যেতেন। কিন্তু অন্য সব বিষয়ে তার জুড়ি মেলা ছিল ভার। কি খেলাধুলায়, কি সাঁতারে, বা কোনো গাছে চড়ায় তার দোসর কোথাও খুঁজে পাওয়া যেত। তেমনই সাহসও তার ছিল প্রচণ্ড, আর এর সঙ্গে যোগ হয়েছিল তার পরোপকারের মনোবৃত্তি। ওই দুর্জয় সাহস আর পরোপকারের নেশায় তাকে জীবনে মাঝে মাঝে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু ওইসব তিনি থোড়ই কেয়ার করেন, নিজের আদর্শেই চলতেন। তা থেকে তাকে কোনো মতেই সরানো যেত না। এই পরোপকার বা সমাজসেবা যাই বলো না কেন, তা কিন্তু ভুলটিদার ঘাড়ে কেউই জোর করে চাপিয়ে দিতেন। ভুলটিদা ওসব ব্যাপারে নিজেই এগিয়ে এসে সব দায়িত্ব নিজের ঘাড়ে হাসি মুখে নিতেন। আর এই সব কাজে তার অন্য 3 জন সঙ্গীও ছিলেন, ওই গ্রামেরই অপর 3 জন ভুলটিদার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানিক, অমিয় আর ভোলা। ভুলটিদার সুবাদে ওই 3 জনকে আমরাও দাদা বলেই ডাকতাম। ওই 4 জনের মনের মিলও ছিল খুব। যখন যেখানেই হোক না, ওই 4 জনকে দেখা যেত একসঙ্গে। আমাদের বাড়িতেও কতবার এসেছেন ওই 4 জন মিলে। গল্প গুজবে ওই হুল্লোড়ে মাতিয়ে রাখতেন আমাদের বাড়ি। তা যাই হোক, এই কাহিনী শুরু করার আগেই একটা কথা বলে রাখা ভালো। এই ঘটনাটি শুনেছিলাম আমরা মানিকদার মুখে। তা সে আজ প্রায় কতদিন হয়ে গেল, তবু সেই রাতের ওই 4 জনের ভয়াবহ অভিজ্ঞতা ও তার করুণ পরিণতির কথা আমরা আজও ভুলতে পারিনি। মনে হয় যেন ওই সেই দিন ওই 4 বন্ধুর জীবনে নেমে এসেছিল এমন এক রহস্যময় নাটকীয় পরিবেশ, যার ব্যাখ্যা আজও কেউ করতে পারে। মানিকদার মুখে যেমনটি আমি শুনেছিলাম ঠিক তেমনই হুবহু আমি তোমাদের কাছে বলছি। ওই ঘটনাটি ঘটে যাওয়ার পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। উত্তেজনা অনেকটাই থিতিয়ে এসেছে। লোকের মুখে মুখে ওই বিষয়ে আলোচনা তখন প্রায় শোনা যায় না। ঠিক সেই সময়
একদিন মানিকদা এলেন আমাদের বাড়ি। অনেকদিন পর মানিকদাকে পেয়ে আমরা ক ভাই বোনে উৎফুল্ল হয়ে উঠলাম। যদিও দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম মানিকদার চোখের দৃষ্টি তখনও স্বাভাবিক হয়ে আসেন। দু চোখে তার তখনও রয়েছে উদ্ভ্রান্তের চাউনি। আমি আরও লক্ষ্য করলাম কথা বলতে বলতে মানিকদা মাঝে মাঝে হঠাৎ চুপ করে যান। তখন আনমনে কি যেন ভাবতে থাকে। চেহারাও আগের থেকে বেশ রোগা হয়ে গেছে। যাই হোক, মানিকদা বাড়িতে আসতে তাকে খুব যত্ন আত্তি করে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেলাম। আমাদের সদর ঘরে চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় মানিকদা বললেন, কিরে, তোরা সব ভালো আছিস তো? আমরা সবাই মিলে বললাম আমরা ভালো আছি। তারপর আমি বললাম, ওহ, আপনি আজ কতদিন পর এখানে এলেন। আমার কথা শুনে মানিকদা ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ, তা বেশ কয়েক মাস পরেই এলাম। এই বলে আমাদের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে তার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি কিছুক্ষণ ইতস্তত করে শেষকালে মরিয়া হয়ে বলেই ফেললাম, মানিকদা, সে রাত্রিরের ঘটনাটার কথা আমাদের কিছু বলবেন? আমার কথা শুনে মানিকদা শিউরে উঠে বললেন, কেন, তোরা কি তা শুনিসনি? আমি আমতা আমতা করে বললাম, মানে হ্যাঁ, তা শুনেছি বটে, কিন্তু সে অন্য লোকের মুখে। সে ঘটনার পরে আপনার বা অমিয়দার সঙ্গে তো আর দেখা হয়নি। আপনারা তখন অসুস্থ হয়ে ডাক্তারের চিকিৎসা দিনেছিলেন। আর আমিও সেই ঘটনার পর মাসির বাড়িতে খুব একটা যাই না। তাই আজ যখন আপনার দেখাই পেলাম, তখন সে রাতের ঘটনাটা আপনার নিজের মুখ থেকেই শুনতে আমার খুব কৌতূহল হচ্ছে। আপনার যদি আপত্তি না থাকে তাহলে সেই রাতের ঘটনাটা আমাদের শোনান না। আমার আবদার শুনে মানিকদা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। পরে ধীরে ধীরে আমাদের লক্ষ্য করে বললেন, তোরা একান্তই যদি শুনতে চাস তাহলে আমাকে বলতেই হবে। শোন তাহলে, আমি গোড়া থেকেই বলি। এই বলে মানিকদা চেয়ারটায় নড়ে চড়ে বসলেন। আমি ও আমার ভাই বোনেরাও মানিকদাকে ঘিরে, কেউ বসে কেউ দাঁড়িয়ে উদ্গ্রীব হয়ে রইলাম সেই রোমাঞ্চকর কাহিনী শোনার অপেক্ষায়। কিছু বইপত্র নিয়ে সেদিন সন্ধ্যা থেকে পড়তে বসেছি। অন্য কোনো দিকে মন নেই। এক মনে সামনে খোলা বইয়ের পাতায় দৃষ্টি রেখে পড়ে চলেছি। তোরা তো জানিস আমাদের গ্রামটায় বেশি লোক বসতি নেই, তাই সন্ধ্যার পরেই রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে আসে। গ্রামস্থ লোকজন সন্ধ্যের আগেই নিজের নিজের কাজকর্ম সেরে যে যার বাড়ির মাঝেই আশ্রয় নেয়। তাই রাত গভীর হওয়ার আগেই আমাদের গ্রামে নেমে আসে এক গভীর রাতের নীরবতা। এই নীরবতার মাঝেই আমার পড়াশুনো তখন বেশ জমে উঠেছে। ঠিক সেই সময়ে শুনলাম আমাদের বাড়ির বাইরে থেকে ভুলটি আমায় ডাকছে। মানিক, এ মানিক, বাড়ি আছিস? ভুলটির গলার শব্দ পেয়ে আমি পড়া থামিয়ে আমার পড়ার টেবিলের উপরে রাখা রিস্ট ওয়াচটায় দেখলাম 6:30 বেজেছে। কার্তিক মাস, তাই 6:30তেই বাইরে বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। বুলটির গলার শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকারে সে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি রে, কি ব্যাপার? ভুলটি বলল, আরে বলিস না মানিক, একটা বড্ড ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছি ভাই, তাই তোর কাছে ছুটে এলুম। আমি হাসতে হাসতে বললাম, বিনা ঝঞ্ঝাটে তোর কোন দিনটাই বা কাটে? তা যাই হোক, কি ব্যাপার বলতো? তার আগে আয়, ঘরে আয়, এসে বস। ভুলটি বাধা দিয়ে এক নিঃশ্বাসে বলল, আরে না 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 না, এখন বসবার একেবারে সময় নেই ভাই। ভোলা আর অমিও এতক্ষণে বোধহয় বাঁশ কেটে খাটুলি তৈরি করে ফেলেছে। শ্মশানে যাওয়ার জন্য আর কাউকে সামনাসামনি পেলাম না, বুঝলি? তাই কাল তোর ইন্টারভিউ আছে জেনেও তোকেই ডাকতে এলাম। চ ভাই, দেরি করিস না। কাকিমার কাছ থেকে পারমিশনটা আদায় করে নিয়ে আমার সঙ্গে এখনই আয়। ভুলটির কথা শুনে আমি তো প্রায় আকাশ থেকেই আছড়ে পড়লাম। অবাক হয়ে বললাম, মায়ের কাছের থেকে অনুমতি নিয়ে না হয় তোর সঙ্গে এখনই শ্মশানে যাচ্ছি, কিন্তু ব্যাপার কি বলতো? কে মারা গেছে? কই, আমাদের এখানে এমন কোনো মরণাপন্ন রোগীর খবর তো শুনিনি। ভুলটি তাড়াতাড়ি করে বলে উঠল, না না, আমাদের গায়ের কেউ নয়। আরে
আরে ওই যে সেই পাগলটা, আর যে কয়দিন আগে ওই ভাঙা শিব মন্দিরে এসে আস্তানা নিয়েছিল, মনে আছে? সে মারা গেছে। ভুলটির কথা শুনে আমি চমকে উঠলাম। বললাম, সে কি? আরে পাগলটা মরে গেল? আচ্ছা তুই একটু দাঁড়া, আমি এখনই তোর সঙ্গে বের হচ্ছি, শুধু ব্যাপারটা মাকে একবার জানিয়ে আসি। এই বলে ঘরের দিকে যাবার জন্য পা বাড়াতে ভুলটি বাধা দিয়ে বলল, কিন্তু তাতে তোর কোনো ক্ষতি হবে না তো? কালকে তোর ইন্টারভিউ আছে। আমি বললাম, না না, ও তো কাল বেলা 2টোর পর হবার কথা আছে, আমি সময়টা ম্যানেজ করে নিতে পারবো। আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি এখনই আসছি। এই বলে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। এতক্ষণ মানিকদা একভাবে বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন। আমরাও মানিকদার মুখের দিকে তাকিয়ে চুপ করেই রইলাম। দেখলাম মানিকদার ভাবলেশীন চোখের দৃষ্টি খোলা জানলার গণ্ডি ছাড়িয়ে দূর আকাশে সুদূরে কোথায় যেন হারিয়ে গেছে। কতক্ষণ এইভাবে চুপচাপ বসে থেকে হঠাৎ তিনি যেন চমকে ফিরে এলেন নিজের মধ্যে। চেয়ারটায় নড়ে চড়ে বসে বাইরের দৃষ্টিকে ঘুরিয়ে আমাদের উপর নিয়ে এসে তিনি ফের ধীরে ধীরে বলতে লাগলেন, তোরা তো দেখেছিস আমাদের গ্রামের শেষ সীমানায় ওই পরিত্যক্ত শিব মন্দিরটা কতকাল ধরে যে বুনো আগাছার জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে তা কেউ জানে না। ওর মধ্যে অনেক কাল ধরেই কোনো বিগ্রহ নেই, তাই সংস্কারের অভাবে ওটা একরকম ভেঙে চুড়েই পড়ে রয়েছে। তাছাড়া গ্রামের শেষ সীমানায় বলে ওদিকটায় কেউ বড় একটা যাওয়া আসা করে না। একদিন হঠাৎ এক পাগল কোথার থেকে এসে ওই মন্দিরটায় আস্থানা গাড়ল। ওই পাগলটাকে মাঝে মাঝে গ্রামের মধ্যেও ঘুরতে দেখা যেত, এখানে ওখানে খাওয়ার খোঁজে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওই পাগলটার বাঁ পা ছিল খোঁড়া। খোঁড়া পাটা টেনে টেনে ও হাঁটত। তা যাই হোক, ভুলটির কাছ থেকে রাস্তায় যেতে যেতে শুনলাম সেদিন বিকালে আমাদের গ্রামের ছিড়ু মোড়ল তার হারানো বাছুরটা খুঁজতে খুঁজতে ওই ভাঙা শিব মন্দিরটার কাছে গিয়েছিল। শিব মন্দিরের আধ ভাঙা কপাটের পাল্লা দুটো ভেজানো ছিল। মন্দিরটা দেখে হঠাৎ ছিড়ুর পাগলটার কথা মনে পড়ে যায়। পাগলটা তো নানান জায়গায় ঘুরে বেড়ায়, ও হয়তো হারানো বাছুরটার খোঁজ দিতে পারবে। এই ভেবে ছিড়ু ভেজানো পাল্লা দুটো ঠেলে ভাঙা ঘরটার মধ্যে গিয়েই চমকে ওঠে। দেখে স্যাঁতস্যাঁতে আধো আলো আধো অন্ধকারে ঘেরা সেই ঘরটায় এক কোণে কিছু ছেঁড়া ময়লা কাপড় চোপড়ের মধ্যে পাগলটা চিত হয়ে মুড়ে পড়ে রয়েছে। এক ঝলক দেখেই ছিড়ু বেশ বুঝতে পারছিল পাগলটা 2-1 দিন আগেই মরে গিয়েছে। তার শরীর ফুলে উঠেছে আর তা থেকে বেশ দুর্গন্ধ বেরোচ্ছে। ওই রকম নির্জন পরিবেশে হঠাৎ একটা বাসি মরার সামনাসামনি পড়ে ছিড়ু বেশ ভয় পেয়ে যায়। বাছুর খোঁজা তার তখন মাথায় ওঠে। পড়ি কি মরি করে তখন সে ছুট লাগায় গ্রামের দিকে। ছুটতে ছুটতে হঠাৎ সে রাস্তায় ভুলটির দেখা পেয়ে যায়, আর ভুলটি ছিড়ুর মুখে সব ব্যাপার জেনে তখনই সে ওই পাগলের মৃতদেহ সৎকারের জন্য ব্যস্ত হয়ে ওঠে। নাইবা হলো গ্রামের লোক, হলোই বা সে পাগল, তবু তো সে মানুষ। একটা মানুষের মৃতদেহ শিয়াল কুকুরের খোরাক হবে, ভুলটি এটা কোনো মতেই সহ্য করতে পারেনি। তাই সে তখনই তার অপর 2 বন্ধু ভোলা আর অমিয়র সঙ্গে দেখা করে, তাদের নিয়ে ওই শিব মন্দিরে যায়। ভোলা আর অমিয়কে বাঁশ কেটে মৃতদেহ বহনের জন্য খাটুলি তৈরি করতে বলে। পরে সে আমার কাছে আসে। রাস্তায় যেতে যেতে ভুলটির মুখে এতক্ষণ আগের ঘটনাগুলো শুনছিলাম। কার্তিকের শীতের প্রথম রাতের ঠান্ডায় কেমন যেন একটা শিরশিরানি ভাব শরীরের উপরে খেলে যাচ্ছে। ঘন আগাছার মাঝে পায়ে চলা সুড়ি পথটার ওপর মাঝে মাঝে ভুলটির হাতের টর্চের আলোটা এদিকে ওদিকে ঝলকে উঠছে। চারিদিকে নির্ঝুম নীরব। এই বলে মানিকদা আবার হঠাৎ চুপ করে গেলেন। আমি মানিকদার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পরে ধীরে ধীরে বললাম, তারপর কি হলো মানিকদা? আমার গলার শব্দে মানিকদা কেমন যেন চমকে উঠলেন। আমার দিকে চোখ দুটো বড় বড় করে চেয়ে বললেন, হ্যাঁ কি বলছিস? আমি বললাম, তারপর কি হলো?
মানিকদা আবার চুপ করে থেকে তার কাহিনীর খেই খুঁজে নিয়ে ফের বলতে শুরু করলেন। শিব মন্দিরে পৌঁছে দেখলাম একটা কালি পড়া জ্বলন্ত লণ্ঠনের সামনে বসে ভোলা আর অমিয় সদ্য কেটে আনা কাঁচা বাঁশ দিয়ে দড়ি বেঁধে খাটুলি তৈরি করছে। খাটুলিটা প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের দেখে ভোলা বলে উঠল, ওই যে ওরা এসে গেছে। তারপর ভুলটির দিকে চেয়ে বলল, কিরে, মানিককে নিয়ে এলি আর কাউকে পেলি না? ভুলটি বলল, না রে, এত তাড়াতাড়ি আর কাউকে জোগাড় করতে পারলাম না। তাছাড়া মানিকও রাজি হয়ে গেল। তা তোরা তো দেখছি খাটুলিটা বেঁধে ফেলেছিস। ভুলটির মুখের কথা কেড়ে নিয়ে অমিয় বলল, আর দেরি করে কি হবে, তাড়াতাড়ি ফিরতে হবে তো। শিব মন্দিরের যে ঘরটায় পাগলটা মরেছিল সেই ঘরটার দিকে যেতে যেতে ভুলটি আমাদের বলল, আয়, মরাটাকে নিয়ে আসি। এই বলে টর্চের আলো জেলে ভুলটি সেই ঘরটার মাঝে ঢুকল। আমরা তিনজন গেলাম তার পিছু পিছু। টর্চের আলোয় দেখলাম পাগলার মৃতদেহটা চিত হয়ে একরাশ ময়লা ছিঁড়া কাপড় চোপড়ের ওপরে পড়ে রয়েছে। এক পলক দেখেই বুঝলাম বেশ কয়েকদিনের বাসি মরা। এই জন্যই বুঝলি পাগলটাকে আজ কয়েকদিন আমাদের গ্রামের মাঝে দেখতে পাইনি। কবে মারা গেছে কি জানে। মন্দিরের কপাটটা নেহাত ভেতর থেকে বন্ধ ছিল, না হলে হয়তো শিয়াল কুকুরে খেয়ে নিত। মৃতদেহ থেকে অসহ্য দুর্গন্ধ ছাড়ছিল। আমাদের সকলের কাছেই একটা করে গামছা ছিল, তাই জড়িয়ে আমরা আমাদের নাক ঢেকে নিলাম। দেহটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই সময় ভোলা আর অমিয় দুজনে দেহটার দুদিকে ধরে তুলতে লাগলো। কিন্তু কিছুটা তুলেই অমিয় বলে উঠল, আরে বাবা, দেহটা কি ভারী রে। মানিক, তুইও হাত লাগালা। ওর কথা শুনে আমিও ওদের সঙ্গে হাত লাগালাম। আর ঠিক তখনই আমার আশ্চর্য লাগলো, সত্যি দেহটা অস্বাভাবিক রকমের ভারী। এর আগে আমাদের দলের সঙ্গে আমিও তো কত মরা পোড়াতে নিয়ে গেছি, কিন্তু এই খেতে না পাওয়া একটা পাগলের মরার মতো এত ভারী মরা এর আগে কখনো তো দেখিনি। ব্যাপারটা তখন এত গুরুত্ব না দিলেও আমার মনে কিন্তু ভালো ঠেকেনি। যাই হোক, শেষে ভুলটিও এসে আমাদের সঙ্গে যোগ দিল। এক হাতে টর্চটা ধরে রেখে আর এক হাতে আমাদেরকে সে সাহায্য করল। এমনভাবে চারজনে আমরা ওই পাগলটার মৃতদেহ শিব মন্দিরের বাইরে নিয়ে এসে খাটুলিতে রাখলাম। দেহটা খাটুলির সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে ভোলা বলল, আমি বলছি কি, এই এই মরাটাকে শ্মশান পর্যন্ত নিয়ে গিয়ে কাজ নেই, বুঝলি? এ ভারী, কি এখানেই কোথাও সুবিধা মতন জায়গায় পোড়ালে কেমন হয়? ভোলার কথা শুনে ভুলটি বলল, তুই ঠিকই বলেছিস, কথাটা আমিও ভাবছিলাম। এমন ভারী মরা আমি এর আগে কখনো দেখিনি। একে গ্রামের ওধারে শ্মশানে আমাদের চারজনে বয়ে নিয়ে যেতে হলে বেশ কষ্ট হবে, বুঝতে পারছি। তার চেয়ে আমি বলি কি, ওই ওই ওপাশে খালটার ধারে পোড়ানোর ব্যবস্থা করা হোক। তোরা কি বলিস? অমিয় বলল, ভালোই হয়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, একে এখানেই পোড়ানো হোক। গ্রাম পর্যন্ত আর টেনে নিয়ে গিয়ে কাজ নেই। আমাকে আবার কাল ভোরে উঠতে হবে। পোড়ানোর ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই আমার পক্ষে ভালো। শিব মন্দিরের আগে আমাদের গ্রামের পাশ দিয়ে একটা খাল বরাবর পূর্ব পশ্চিমে চলে গেছে। খালটার দুপাশে কিছু আবাদি এবং অনাবাদি জমি রয়েছে। ওই জমিগুলোর আশেপাশে ঘিরে রয়েছে নানান আগাছার সঙ্গে বাবলা, বট, অশ্বত্থ আর বুনো আম জাম গাছের জঙ্গল। আমরা চারজনে পরামর্শ করে শেষে পাগলটার মৃতদেহ ওই রকম একটা অনাবাদি জমিতে দাহ করতে নিয়ে এলাম। শিব মন্দিরের থেকে ওই জমিটা খুব একটা দূরে নয়, কিন্তু ওইটুকু পথে ওই মৃতদেহটাকে বয়ে নিয়ে আসতে আমাদের মতো চারজন যুবককে হিমশিম খেয়ে যেতে হলো। কার্তিক মাসের প্রথম রাতের গা শিরশিরে শীতের মাঝেও আমরা সকলেই ঘেমে উঠলাম। এই রকম অস্বাভাবিক ভারী মরার জন্য আমরা আশ্চর্য হয়ে উঠলেও
তা নিয়ে কিন্তু পথে কেউই আলোচনা করিনি। যাই হোক, সেই অন্ধকার রাতে আমরা একটা টর্চ আর একটা কালি পড়া লণ্ঠনের আলোয় ঝোপ জঙ্গল আর আগাছা মারিয়ে কোনো মতে এসে পৌঁছালাম সেখানে। মৃতদেহ শুদ্ধ খাটুলিটা নামিয়ে রাখতে রাখতে ভুলটি গামছা দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, ভোলা আর অমিও মরা আগলে থাকুক, আমি আর মানিক ওইদিকে জঙ্গলটা থেকে কাঠ কেটে নিয়ে আসি। এই কথা শুনে ভোলা বলল, না না, তাতে অনেক দেরি হয়ে যাবে, তোরা বরং তিনজনে যা, আমি এখানেই থাকছি। আমি বললাম, সে কি, এই অন্ধকার রাতে ওই রকম জায়গায় একটা অচেনা মরাকে আগলে তুই একা থাকবি? তোর ভয় করবে না? আমার কথা শুনে ভোলা মুখ ঝামটা দিয়ে বলল, মেলা বকিস নি তো মানকে, দেরি হয়ে যাচ্ছে, যা তোরা তিনজন গিয়ে যা হোক কিছু কাঠকুটো জোগাড় করে নিয়ে আয়, আমি এখানে খুব থাকতে পারবো। ভোলার একগুয়েমি দেখে অগত্যা লণ্ঠনটা তার কাছে রেখে আমরা তিনজনে এগিয়ে চললাম সামনের জঙ্গলটার দিকে। বুলটি এগিয়ে চলল তার হাতের টর্চটা চালিয়ে, আর আমরা দুজন দুটো কাটারি হাতে নিয়ে তার পিছনে পিছনে চললাম। খানিক দূরে এগিয়ে আমি একবার পিছনের দিকে তাকিয়ে দেখলাম, লণ্ঠনের আবছা আলোর মাঝে খাটুলিটাকে সামনে রেখে ভোলা বসে রয়েছে আমাদের দিকে তাকিয়ে। এই বলে মানিকদা আবার চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে নিজে থেকেই ফের বলতে শুরু করলেন, তখন কি আর জানতাম যে ভোলার সঙ্গে সেই আমাদের শেষ দেখা? তাহলে ওকে অমনভাবে একলা ফেলে আমরা নিশ্চয়ই কাট কাটতে যেতাম না। যাক, হ্যাঁ, যা বলছিলাম, রাতের নিস্তব্ধতা ভেঙে আমার আর অমিয়র হাতের দুটো কাটারি পড়ছিল একটা বুড়ো আম গাছের দুটো মোটা ডালের ওপর। খট 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 করে গাছটা থেকে কিছু দূরে দাঁড়িয়ে বুলটি মাঝে মাঝে টর্চটা জেলে দেখে নিচ্ছিল ডাল দুটো আর কতখানি কাটা হলো। গাছ কাটার খটখট শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। রাত বাড়ছে ঝাঁঝা। ডালটা কাটতে কাটতে মাথার উপরে তাকিয়ে দেখলাম, মাঝে মাঝে ঘন পাতায় ঘেরা গাছপালার ফাঁক দিয়ে নিকষ কালো আকাশের টুকরো টুকরো বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলো কেমন যেন বোবা চোখে নিচের পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে। ওরা যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিতে নিথর হয়ে গেছে। তারই সঙ্গে বুঝি ভয় পেয়েছে বাতাস। সে বইছে না, গাছের পাতায় পাতায় কাঁপন জাগিয়ে। ভুলটি আমাদের তাড়া দিয়ে বলল, আরে নে নে নে, একটু তাড়াতাড়ি হাত চালা দেখি, ওদিকে ভোলা একা বসে রয়েছে অনেকক্ষণ। ভুলটির কথা বলা প্রায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে একটা ভয়ার্ত গলার আর্তনাদ জেগে উঠল। ওই রক্তহীন করা আর্তনাদটা একবার মাত্র উঠেই থেমে গেল। আর্তনাদটা শোনবার সঙ্গে সঙ্গে ভুলটি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ও কি, ও কি, উড়ে উড়ে, ও যে ভোলার গলার শব্দ, ও ভয় পেল কেন? এই বলে আর মুহূর্ত মাত্র কালক্ষেপ না করে যেদিকে আমরা ভোলাকে মৃতদেহটা পাহারা দেওয়ার জন্য রেখে এসেছিলাম সেই দিক লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলাম। ঝোপঝাড় ডিঙিয়ে মাঠের এবড়ো থেবড়ো মাটির চাঙড়ে হোঁচট খেতে খেতে কয়েক মিনিটের মধ্যেই আমরা সেই অনাবাদী জমিটায় পৌঁছে গেলাম। সেইখানেই পৌঁছে আমরা তিনজনই একসঙ্গে চমকে উঠে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখলাম, জ্বলন্ত লণ্ঠনটা মাটিতে উল্টে পড়ে তখনও দপদপ করে জ্বলছে। আর সেই আবছা আলোয় আরো দেখলাম লণ্ঠনটা থেকে কিছুটা দূরে মাটিতে ভোলা ঘাড় গুজে পড়ে রয়েছে। চোখ দুটো তার অস্বাভাবিকভাবে বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। দেখলেই বেশ বুঝতে পারা যায় তার দেহে প্রাণ নেই। যেন সে কোনো এক মহা ভয়ঙ্কর কিছুকে দেখে ভীষণ ভয় পেয়ে ছুটে পালাতে গিয়ে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছে।
এই লোমহর্ষক হৃদয় বিদারক দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য আমরা তিনজনই যেন পাথরে পরিণত হলাম। সহসা আমার দৃষ্টি কিছু দূরে অন্ধকারের মাঝে পড়ে থাকা খাটুলিটার ওপরে পড়তেই একটা ভীত আর্তনাদ আমার কণ্ঠ চিড়ে বেরিয়ে এলো। কি রে, আবার কি? চকিতে আমার দৃষ্টিকে অনুসরণ করে ভুলটির হাতের টর্চের আলোটা খাটুলির ওপর পড়তেই আমরা পরিষ্কার দেখতে পেলাম খাটুলিটা শূন্য। মৃতদেহ সেই খাটুলিতে নেই। কেবলমাত্র মৃতদেহ বাঁধবার দড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছড়িয়ে রয়েছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমাদের তিনজনের বোধ শক্তি লুপ্ত হয়ে এলো। এ কি করে সম্ভব? একটা পুরানো বাঁশি মরা শক্ত দড়ি দিয়ে খাটুলির সঙ্গে বাঁধা, কোথায় গেল সে? দড়িগুলোই বা ছিঁড়ল কে? মৃতদেহটার খোঁজে ভুলটির হাতের টর্চের আলোটা আশেপাশের ঝোপঝাড়ের ওপর দিয়ে দ্রুত ঘুরে যেতে লাগলো। টর্চের আলোয় ঠিক এই সময়ে আমাদের সকলেরই একসঙ্গে নজরে এলো আমাদের থেকে বেশ কিছুটা দূরের একটা ঝোপের মাঝে কে যেন ছায়ামূর্তির মতো মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য হলেও আমরা পরিষ্কার দেখতে পেলাম মূর্তিটা তার বাঁ পা টেনে টেনে চলছে। সেই দেখে ভুলটি একটা চিৎকার ছেড়ে সেই মূর্তিকে লক্ষ্য করে ছুটে যেতে চাইল। ওই যে সেই মরাটা। আমি আর অমিও তাকে জাপটে ধরে ভয় বিহ্বল কণ্ঠে বললাম, ভুলটি যাসনি, যাসনি। কিন্তু সে শোনে কার কথা? ভুলটির শরীরে তখন হাতির বল। আমাদের দুজনকে এক ঝটকায় ফেলে দিয়ে সে চিৎকার করে উঠল, কে রে তুই? এদিকে আয়, দাঁড়া। তারপর ওই ঝোপটার দিকে ফিরে উন্মাদের মতো ছুটে চলল সেই মিলিয়ে যাওয়া ছায়ামূর্তিকে লক্ষ্য করে ঝোপটার দিকে। দেখতে দেখতে ভুলটি ও তার টর্চের আলো ঢাকা পড়ে গেল ঝোপটার পাশে। ঘটনার এই আকস্মিকতায় আমরা দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইলাম। কি করব ঠিক করে ভেবে পাচ্ছিলাম না। তবে এই মুহূর্তে ভুলটিকে আমাদের অনুসরণ করে যাওয়া উচিত কিনা এই কথা আমি অমিয়কে জিজ্ঞেস করতে যাচ্ছি, ঠিক সেই সময় ওই ঝোপটার ওপাশে জেগে উঠল একটা অমানুষিক হাসি। রক্ত জল করা সেই হাসির শব্দ যেন নরকের গর্ভ থেকে জেগে উঠে রাতের নীরবতাকে ভেঙে খান খান করে দিয়ে ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে। উফ, সে কি বীভৎস সেই হাসি! বিশ্ব চরাচর যেন চমকে উঠল সেই হাসির শব্দে। নিমেষে হৃৎপিণ্ডের গতি যেন স্তব্ধ হয়ে গেল সেই শব্দের ভয়াবহতায়। আমাদের পা মাটিতে আটকে গেল। আমরা দুজনে বিস্ফারিত চোখে সেই ঝোপটার দিকে চেয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। ওই হাসির শব্দটা যেন আকস্মিকভাবে উঠেছিল, তেমনি হঠাৎ সেটা থেমে গেল মাত্র কয়েক সেকেন্ডের মাঝে। একটা পাথরের মতো দম বন্ধ করা কঠিন নীরবতা চেপে বসল সেই ঘন অন্ধকারের মাঝে। আমরা প্রতি মুহূর্তে উন্মুখ হয়ে রইলাম ভুলটির গলার শব্দ শোনার জন্য। কিন্তু না, তার কোনো শব্দ নেই। আমরা বহুক্ষণ সেই ঝোপটার দিকে চেয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সেই দিকে এগিয়ে যেতে মন আমাদের চাইল না। সেই অশুভ ঝোপটার ওপাশে এতক্ষণ যে কি নারকীয় নাটকের দৃশ্য অভিনীত হলো তা আমরা জানতে পারলাম না। একটা ভয়ের শীতল স্রোত মেরুদণ্ড বয়ে
শিরশির করে নামতে লাগলো নিচের দিকে। কতক্ষণ পরে সম্বিত ফিরে পেয়ে সামনে চেয়ে দেখলাম লণ্ঠনটা নিভে গেছে কখন। ভোলার মৃতদেহ তখনও একইভাবে পড়ে রয়েছে সেই শূন্য খাটুলিটা। আর ভুলটি, তার ভাগ্যে যে কি ঘটেছে তা কে জানে। সেই রাত্রে আমরা দুজনে ভয়ে কাঁপতে কাঁপতে ভোলার দেহটা নিয়ে কি করে যে গ্রামে পৌঁছালাম তা একমাত্র ঈশ্বরই জানেন। মানিকদা চুপ করলেন। তার বলা শেষ হলো। দেখলাম মানিকদার দু চোখের কোণে দু ফোঁটা জল চিকচিক করছে। আমরাও ভাই বোন মানিকদার মুখ থেকে এই আশ্চর্য অবিশ্বাস্য ঘটনার বর্ণনা শুনে ভয়ে ও দুঃখে বোবা হয়ে গেছিলাম। মানিকদার মুখের দিকে আমরা কজনে শুধু চুপ করে তাকিয়েছিলাম। জানি ওই ঘটনার পর মাসিমাদের গ্রাম সহ সারা মহল্লা তোলপাড় হয়ে উঠেছিল। বহুদিন পর্যন্ত ভুলটিদার খোঁজ খবর নানাভাবে করা হয়েছিল, কিন্তু আজও ভুলটিদাকে পাওয়া যায়। ফিরে আসেননি তিনি মাসিমার কাছে। মানিকদার মুখে এই কাহিনী শোনার পর অনেক কাল কেটে গেছে, কিন্তু আজও যখনই মাঝে মাঝে এই ঘটনার কথা মনে পড়ে যায় তখনই আমি অবাক হয়ে যাই। ওই ভয়াবহ অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কোনো মন মতো ব্যাখ্যায় আমার মন খুঁজে পায় না। তবুও প্রশ্ন থেকে যায়, কি দেখেছিলেন ভোলাদা যাতে তার মতন ওই রকম সাহসী যুবককেও প্রাণ হারাতে হয়েছিল? দাড়িগুলো কে ছিঁড়েছিল? ভুলটিদা কাকে তাড়া করে গিয়েছিল? আর তার নিজের ভাগ্যেই বা কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর জবাব আমি আজও খুঁজে পাইনি। অশোকের মুখে গল্পটা শুনে পাঁচকড়ির চায়ের আসরে উপস্থিত যে সকল শ্রোতাবৃন্দ ছিল প্রত্যেকের মধ্যেই কেমন যেন একটা চাপা গুঞ্জন শুরু হলো। হয়তো আবার কোনো একজনের জীবনের ভয়াবহ কোনো অভিজ্ঞতার গল্প বেরিয়ে আসবে এই আসরের মাধ্যমেই। পরের গল্পে শ্রোতা হয়ে আপনারা থাকছেন তো?